ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য জ্যামিতির ষষ্ঠ অধ্যায়ের হচ্ছে যে জ্যামিতির মৌলিক বিষয়গুলো আমরা আলোচনা করছি। ইতিপূর্বে আমরা অনেকগুলো পার্ট তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমরা ক্লাস করেছি। যারা দেখোনি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আরেকটা কথা খুবই বলতে হয়, আমরা এই কষ্ট করে ভিডিওগুলো করছি, তোমাদের জাস্ট একটা লাইক তোমরা দেবে যদি ভালো লাগে, কমেন্ট করবে, তারপরে বন্ধুদের কাছে শেয়ার করবে, প্লাস যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, যেটা হলো রেখা, রেখাংশ এবং রশ্মির মধ্যে কি পার্থক্য আছে। তো এখানে সুস্পষ্ট সবার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, যে তিনটার তোমরা চিত্রগুলো যদি মনে রাখো, যেটা থার্ড পয়েন্টে তোমাদের বইয়ে আছে, আমরা সেটাই একটু ফার্স্ট পয়েন্টে যদি আলোচনা করি, যে রেখা আর সরল রেখা একই জিনিস, এখানে কখনো সরল রেখাও বলতে পারে। তো সরল রেখার ক্ষেত্রে দুই মাথায় তীর চিহ্ন থাকে, আমরা এর বরাবরই দিই, এরকম দুই মাথায় তীর চিহ্ন থাকে। আর রেখাংশ হলে কোনো মাথায় তীর চিহ্ন থাকে না, আর রশ্মি হলে যে কোনো এক মাথায় তীর চিহ্ন থাকে। তো এই চিত্রটা আমরা যদি মাথায় রাখি, তাহলে দেখো বাকি দুটো যে পয়েন্ট আমরা আছে এগুলো সবই দিতে পারবো। তো সেক্ষেত্রে এই কোণার বিন্দুগুলোকে বলা হয় প্রান্ত বিন্দু। এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, প্রান্ত। আর এখানে দেখো একটা প্রান্ত বিন্দু আছে, মানে যে মাথায় তীর থাকে সেটা প্রান্ত বিন্দু নাই ধরতে হয়, মানে এটা চলছে। আর এখানেও দেখো কোনো প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ এই পাশেও চলছে, এই পাশেও চলছে। তার মানে আমরা প্রথম পয়েন্টে যেটা বলতে পারবো সেটা হলো, আরেকটা কথা আমরা বলিনি, সেটা হলো আমরা যদি স্কেল দিয়ে মাপতে যাই, তাহলে একে আমরা নির্দিষ্ট করে মাপতে পারবো, যেহেতু এটা কোনো তীর চিহ্ন নেই। কিন্তু এটা দেখো অসীম চলছে, তো একদিকে যদি চলতেই থাকে তাহলে সঠিকভাবে এটা মাপা সম্ভব নয়। আর এটা তো দুই পাশেই চলছে, এটাও মাপা সম্ভব নয়। তো একটা জিনিসকে সঠিক যদি মাপা না যায়, এটাকে বলা হয় নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। সো রেখার ক্ষেত্রে আমরা যেটা বলবো, যে রেখার নির্দিষ্ট, নির্দিষ্ট কথাটা কিন্তু দিতে হবে, কারণ দৈর্ঘ্য আছে, নির্দিষ্ট নেই। নির্দিষ্ট দৈর্ঘ্য, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। আর রেখাংশের যেহেতু কোনো মাথায় তীর নেই, তাহলে এটাকে সুস্পষ্টভাবে স্কেল দিয়ে আমরা মাপতে পারি। তো সেক্ষেত্রে রেখাংশের ক্ষেত্রে আমরা বলবো যে এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এটা একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম, যে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য, দৈর্ঘ্য আছে। তো এরও কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কেন এক মাথায় ফিক্স থাকলেও আর এক মাথা তো চলছেই। তো সেক্ষেত্রে রশ্মিরও আমরা বলবো যে নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তো যেটা দাঁড়ালো যে এই তিনটার মধ্যে রেখা বা সরল রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। আর রেখাংশের যেহেতু কোনো মাথায় তীর নেই, তাহলে এটা সুস্পষ্টভাবে পরিমাপ করা যাবে। তো এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। আর এর যেহেতু এক মাথায় তীর, দুই মাথায় তীর থাকলেও মাপা সম্ভব না, দুই মাথায় চলছে। আর এক মাথায় তীর থাকলেও এক মাথা তো চলছে, তার কারণে নির্দিষ্ট করে মাপা সম্ভব নয়। কিন্তু এটা যেহেতু দুই মাথা ফিক্সড করা আছে, এটা এদিকেও যাচ্ছে না, এদিকেও যাচ্ছে না, এটার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এখন প্রান্তবিন্দুর ক্ষেত্রে আমরা যেটা আগে বলছিলাম, যে যে মাথাগুলো তীর থাকে সেটাকে প্রান্তবিন্দু নেই ধরতে হয়। তো এর দেখো দুই মাথায় তীর, তো কোনো প্রান্তবিন্দু নেই, মানে কোনোই প্রান্তবিন্দু নেই। হ্যাঁ, তো এর ক্ষেত্রে আমরা বলবো যে রেখার প্রান্তবিন্দু নেই। রেখার, রেখার প্রান্তবিন্দু মানে একটাও নেই, প্রান্তবিন্দু নেই, কেননা দুই মাথায় দেখো তীর চিহ্ন। তো এর দুইটা প্রান্তবিন্দু আছে, যেহেতু কোনো মাথায় তীর নেই, এটা একটা প্রান্তবিন্দু আর এটা একটা প্রান্তবিন্দু। প্রান্তবিন্দু মানে কিনারা। তো রেখাংশের, রেখাংশের হলো দুইটি প্রান্ত বিন্দু আছে। এখন আমরা রশ্মির ক্ষেত্রে যদি দেখি, একটা মাথায় তীর চিহ্ন আছে, তাহলে এটা প্রান্তবিন্দু নেই, কিন্তু একটা কিন্তু প্রান্তবিন্দু আছে। তো রশ্মির ক্ষেত্রে যেটা বলতে হবে, যে রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, একটি প্রান্ত বিন্দু আছে। আর এই 3 নম্বর পয়েন্টে আমরা এই চিত্রটা দেব, যে রেখার চিত্র এটা, রেখাংশের চিত্র এটা, আর রশ্মির চিত্র হলো এটা। কিন্তু এই চিত্রগুলো দিয়ে দেখো আসলে উপরের যে দুইটা করে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা চিত্র দিয়ে এনেছি। তো এবার আমরা তোমাদের এই চ্যাপ্টারে যে বিভিন্ন কোণগুলো রয়েছে, সরল কোণ, সন্নিহিত কোণ, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এটা মিশিয়ে দিলাম, এটা পরীক্ষায় কিন্তু আসার মতো একটা জিনিস আমরা আলোচনা করলাম। তো আমরা প্রথমেই যদি কোণ সম্পর্কে, অনেকে হয়তো জানতে চায় যে কোণটাই কাকে বলে, আমি সেটাই বুঝি না। সরল কোণ, সন্নিহিত কোণ তো পরের বিষয়।
তো সেটাও একটা সংজ্ঞা আছে যে কোণ কাকে বলে, কোণ, কোণ। তো এই যে এরকম দুইটা রেখাংশ এসে যদি একটা জায়গায় মিট করে তাহলে এই যে কোণাটা তৈরি হলো। হ্যাঁ, তো এই হচ্ছে যে এই কোণাটাকেই আমরা আসলে কোণ বলি। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা এগুলোকে যদি রশ্মি হিসেবে ধরি তাহলে এখানে বলতে হবে যে দুটি রশ্মি, দুটি, এই যে দুইটা রশ্মি ছিল এক মাথায় তীর, এটাও এক মাথায় তীর, একটা বিন্দুতে এসে মিলিত হতে হবে। দুটি রশ্মি একটি বিন্দুতে, একটি বিন্দুতে মিলিত হলে, মিলিত হলে যে চিত্র অঙ্কিত হয়, যে চিত্র অঙ্কিত হয় তাকে কোণ বলে, তাকে কোণ বলে। সেক্ষেত্রে আমরা চিত্র এইভাবে একটা যদি নাম দিয়ে দিই যে এবিসি, দিয়ে আমরা নিচে এইভাবে লিখে দেবো যে চিত্রে কোণের ক্ষেত্রে সবসময় আসলে এই কোণের চিহ্নটা দিতে হয় এবিসি। এখানে আমরা যদিও বাংলায় বলবো যে একটি কোণ, তারপরে কোণ চিহ্নটা আসলে সবসময় রাখতে হয়। এটাই হলো শুধু কোণ আসলে আমরা এটাই বলবো। নেক্সট আমরা কিছু কোণের ভাগে যাব, সেটা হলো সরল কোণ। সরল কোণ, তো অনেকে আসলে এটা 4-5 পর্যন্ত, তখন তো আসলে অত বুঝেও পড়া যায় না, যার কারণে এটা ডাইরেক্ট আমরা মুখস্থ করেছি অনেকে যে 180 ডিগ্রি এর সমান কোণকে সরল কোণ বলে। তো 6 থেকে কিন্তু এটা আর খুব একটা ভালো সংজ্ঞা হবে না, তবে তোমাকে জানতে হবে যে এক সরল কোণের মান বা সরল কোণের মান 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। কিন্তু সংজ্ঞাটা এরকম, দুটি, আমাদের বই সুন্দরভাবে আছে, আমরা একটু বুঝিয়ে দেবো জিনিসটা। দুটি বিপরীত রশ্মি, এখানে শুধু কোণের ক্ষেত্রে দেখো কোনো বিপরীত রশ্মি বলা হয়নি। বিপরীত মানে একটা যদি এদিক হয় তার আরেকটা এদিক হবে, একটা যদি এদিক হয় তার বিপরীতটা এদিক যাবে, এরকম হতে হয় সরল কোণের জন্য। দুটি বিপরীত রশ্মি তাদের, তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে, সাধারণ, এটাও দেখো এই এই প্রান্ত বিন্দুটা কিন্তু দুইটা রশ্মিরই সাধারণ মানে কমন প্রান্ত বিন্দু, কিন্তু এই রশ্মি দুটো বিপরীত ছিল না। বিপরীত হলে এটার বিপরীতটা এই দিকে যেত, অথবা এইটার বিপরীতটা এই দিকে যেত। সো সরল কোণের ক্ষেত্রে এই বিপরীত রশ্মিটা জরুরি। দুটি বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে বা সৃষ্টি করে বলতে পারো, যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ, সরল কোণ বলে। তো সেক্ষেত্রে আমরা চিত্র দিতে গেলে দেখো এদিকে যদি একটা আমরা রশ্মি দিই তাহলে এটা একটা প্রান্ত বিন্দু, আর এর বিপরীত রশ্মিটা ঠিক একটা এই দিক যেহেতু গিয়েছে তাহলে অন্যদিকে না, ঠিক এই দিক যেতে হবে। তো এটা আমরা এইভাবে যদি দিই স্কেল দিয়ে, তো সেক্ষেত্রে এই দেখো দুইটা বিপরীত রশ্মি, এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, কেননা রশ্মির এক মাথায় তীর থাকে, আর তাদের সাধারণ প্রান্ত বিন্দু এটা। এই সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে এই কোণটাকে আমরা বলি সরল কোণ। আর এটা আমরা নাম দিতে গেলে এখানে যদি এ দিই, এখানে আমরা বি দিই, এখানে সি দিই, তাহলে পুরো কোণটার নাম হলো এবিসি। আর এটা সবসময় 180 ডিগ্রি বা 2 সমকোণ হয় এক সরল কোণের মান। চিত্রে কোণ এবিসি একটি, একটি সরল কোণ। এইভাবে এই পরীক্ষা আসলে তোমাদের লিখে দিতে হবে। তো আমরা সরল কোণ শেষ করলাম। এবার আমরা চলে যাব হচ্ছে সন্নিহিত কোণে। সন্নিহিত কোণ তো খুবই জরুরি একটা বিষয় এই সন্নিহিত কোণ। তোমরা উপপাদ্য 1 যারা দেখোনি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নেবে, সেখানে সন্নিহিত কোণের বিষয় ছিল। আমরা এখন স্পেশালি সন্নিহিত কোণটাই শিখবো যে কাকে বলে প্লাস চিত্রটা কেমন হবে। সন্নিহিত কোণ, তো এইভাবে লিখতে হয়, যদি, যদি কোনো, কোনো তলে, তলে মানে হচ্ছে কি পিঠ, যেমন এটা একটা তল, যদি কোনো তলে অবস্থিত, মানে একটা তলে অবস্থিত হতে হবে, যদি কোনো তলে অবস্থিত দুটি কোণের, যদি কোনো তলে অবস্থিত দুটি কোণের একই শীর্ষবিন্দু, একই শীর্ষবিন্দু হয়, যেখানে যে কোণ সৃষ্টি হয় এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে আমরা পরে চিত্র এঁকে জিনিসটা ব্যাখ্যা করে দেখাবো। যদি কোনো তলে অবস্থিত দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণ দুটি বা কোণ দ্বয়, কোণ দ্বয় একটি
একটি সাধারণ বাহুর, সাধারণ মানে হচ্ছে ইংলিশে যেটা আমরা বলি কমন, অর্থাৎ দুইটা কোণেরই বাহু হইতে হবে, একই বাহু। কোণদ্বয় একটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, বিপরীত পাশে অবস্থান করে। আমরা আবার একটু পড়ি, যদি কোনো তলে অবস্থিত দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় একটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে তাদের ওই যে দুইটা কোণ ছিল তাদের একটিকে অপরটি, অর্থাৎ এ ওর সন্নিহিত ও ওর সন্নিহিত, তবে তাদের একটিকে একটিকে অপরটির অপরটির সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ বলে। তো এবার আমরা বিষয়টা চিত্রে দেখব যে এমন দুটা কোণ থাকবে, হচ্ছে যে যারা একই তলে অবস্থিত, তল কিছু না, একই শীর্ষবিন্দু হতে হবে দুটো কোণেরই। তো আমরা এইভাবে যদি একটা চিত্র আঁকি, এইরকম এইরকম আর এইরকম, আর এগুলো একটু রশ্মি করে দিতে হয় ফাঁকা মাথাগুলো। তো সেক্ষেত্রে এই যে একটা কোণ থাকলো, আমরা যদি এটা নাম দিই এ, এটা বি, এটা সি, আর এইটা যদি আমরা ডি দিই, তাহলে এই কোণটার নাম হলো এ বি সি অথবা সি বি এ, এটাকে মাঝখানে রেখে বলতে হয়। আর এই পাশে যে কোণটা আছে এর নাম হলো এ বি ডি অথবা ডি বি এ। তো এই দুটা কোণের ক্ষেত্রে দেখো এই বৈশিষ্ট্যগুলো হয়েছে কিনা আমরা দেখি, যে এই যে দুইটা কোণ আছে, দুইটা কোণের একই শীর্ষবিন্দু, অর্থাৎ একটা বিন্দুতে এই দুইটা কোণ সৃষ্টি হয়েছে, এটাই শীর্ষবিন্দু। তো যদি এটা তল কিছু না, তল আগেই বলেছি আমরা, দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং এই কোণ দুটো, এই বাহুটা দেখো সাধারণ বাহু, কেননা এই কোণেও এই বাহুটা কাজে লেগেছে, আবার এই কোণেও কিন্তু এই বাহুটা কাজে লেগেছে, তো এইটা হলো সাধারণ বাহু। তো দুটি কোণের যদি একই শীর্ষবিন্দু হয় এবং এই কোণদ্বয় একটি সাধারণ বাহুর বিপরীত পাশে, অর্থাৎ একটা এই পাশে একটা এই পাশে অবস্থান করে, তাহলে এই কোণ দুটার একটাকে অপরটা সন্নিহিত কোণ বলে। তো এখানে অনেকে হয়তো ভাবছো যে উপপাদ্য একে তো এরকম ছিল চিত্রটা, একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি এসে মিলিত হয়েছিল, এরকম ছিল। তো এখানে সন্নিহিত কোণ, এক্ষেত্রে কিন্তু এই সন্নিহিত কোণ দুটো সমষ্টি এক সরল কোণ, অর্থাৎ দুই সমকোণ হয়, কিন্তু এখানে কিন্তু হয় না। কারণ ওখানে আমাদের প্রশ্নে বলাই ছিল এই দুটো কেন সন্নিহিত কোণ, দেখো এই বৈশিষ্ট্যই পড়েছে যে এই যে দুইটা কোণ হয়েছে, দুইটারই একই শীর্ষবিন্দু, অর্থাৎ ও বিন্দুতে দুইটা কোণ হয়েছে, আর এই কোণদ্বয় এইটা হলো সাধারণ বাহু, তার বিপরীত পাশে দুটো অবস্থান করছে। কিন্তু এই ক্ষেত্রে হলে হচ্ছে যে সন্নিহিত কোণ দুটো সমষ্টি দুই সমকোণ হয়, কিন্তু এক্ষেত্রে দেখো দুই সমকোণ হবে না। তো যাই হোক, এখানে আমরা এখন জাস্ট বলে দেবো যে চিত্রে চিত্রে আমরা এই কোণটা বলবো, অর্থাৎ ডিবিএ বলতে পারি অথবা এবিডি। চিত্রে এবিডি কোণ ও এই পাশে আমরা এবিসি অথবা সিবিএ বলতে পারি। আমরা এবিসি লিখছি, এবিসি পরস্পর পরস্পর সন্নিহিত সন্নিহিত কোণ। তো এইভাবে যদি চিত্র সহ সংজ্ঞা লিখো আসে, তাহলে আমাদের এইভাবেই জিনিসটা বর্ণনা করতে হবে। তো এরপরে আমরা দেখব পূরক কোণ। পূরক কোণ খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। পূরক কোণ আছে আর সম্পূরক কোণ একটা আছে। তো সেক্ষেত্রে পূরক কোণ কি জিনিস, এটা বড় ক্লাসে গিয়েও আসলে খুবই কাজে লাগে, বা এমসিকিউ গুলোতেও একটা প্রশ্ন আসে, এটা আমরা পরে দেখাচ্ছি। পূরক কোণ, সন্নিহিত কোণ যেমন দুটো কোণ নিয়ে একটা সংজ্ঞাটা, এখানেও কিন্তু দুটো কোণ থাকে, অর্থাৎ পূরক কোণ হচ্ছে, এটা আসলে দৈর্ঘ্যকার। পূরক কোণ যদি দুটি কোণের সমষ্টি বা পরিমাপের সমষ্টি দিলে ভালো হয়, দুটি কোণের পরিমাপের সমষ্টি মানে যোগফল আর কি, সমষ্টি 90 ডিগ্রি, বা 90 ডিগ্রি মানে আমরা জানি এক সমকোণ, 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তবে এখানে আমরা ফিনিশিংটা সন্নিহিত মতোই দেবো, যে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। তো এখানে অনেকের ধারণা যে তাহলে মনে হয় কোণ দুটো 45 ডিগ্রি করে হতে হবে। তো সেটা হলে হতে পারে, কিন্তু সেটা যে হতেই হবে তা কিন্তু না।
যদি একটা হয় 30 একটা 60, তাহলেও সেই দুটো যোগ করে 90 হয়। তারপরে 50 আর 40 হতে পারে যে কোনো। তো সেক্ষেত্রে এই চিত্রটা সবচেয়ে ভালো বুদ্ধি যে একটা এইভাবে সমকোণ 90 ডিগ্রি একে যদি এইভাবে ফাটিয়ে দেওয়া হয়, আমার সমান সমান করার দরকার নেই। আর এই মাথাগুলো আমরা তীর চিহ্ন দিয়ে দেবো। এটা আমরা যদি নাম দিই এ বি সি আর ডি, তাহলে এই যে পুরোটা হলো এক সমকোণ কোণগুলো খাড়া থাকে। তো এখন যদি আমরা ভেঙে ভেঙে বলি এই কোণটা যোগ এই কোণটা, তো এই দুটা যোগ দিলেই কিন্তু এইটুক যোগ এইটুক করলে পুরো কোণটা আসে। তাহলে এই দুটা কোণকে আমরা পুরো কোণ বলবো। তো এমসিকিউ গুলো তো এটা আসে প্রায় যে একটা কোণ দিয়ে তোমাকে বলবে যে 30 ডিগ্রি কোণের পুরো কোণ কত ডিগ্রি। তো তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে সেটা বিয়োগ করা। যদি বলে যে 50 ডিগ্রি কোণের পুরো কোণ কত ডিগ্রি, তো আমরা যেহেতু জানি যে পুরক কোণ আসলে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পুরক কোণ বলে। তো সেক্ষেত্রে একটা যদি 50 হয় তাহলে আর একটা নিশ্চয়ই 40 হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বিয়োগ দিলেই হবে। তো এখানে আমরা বলে দেবো যে চিত্রে চিত্রে এই যে এই কোণটা হলো এবিসি, আর নিচে এই কোণটা যেটা ছিল সেটা হলো সিবিডি অথবা ডিবিসি। এবিসি ও কোণ সিবিডি পরস্পর পরস্পর পূরক কোণ। তো পূরকের দাদা হলো সম্পূরক কোণ, অর্থাৎ এর ডবল। আমরা এখন সম্পূরক কোণে যাব। সম্পূরক কোণের ক্ষেত্রে দুইটা কোণের সমষ্টি হচ্ছে যে এখানে যেমন পূরক হতে গেলে 90 ডিগ্রি হয়েছে এক সমকোণ, ওটা হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ। তো সেটা আমরা এখন একটু বুঝি যে সম্পূরক কোণ কাকে বলে। সম্পূরক কোণ, সম্পূরক পূরকের ডাবল মজা করে বলা হয় দাদা। তো যদি দুটি কোণের পরিমাপের যোগফল, দুটি কোণের পরিমাপের সমষ্টি অথবা যোগফল লেখা যায়, যোগফল 180 ডিগ্রি বা 180 ডিগ্রি মানে কি আমরা দুই সমকোণ জানি। হ্যাঁ, দুই সমকোণ হয় তবে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। অপরটির সম্পূরক কোণ বলে। তো পূরকের ক্ষেত্রে যেমন আমরা দেখেছি একটা 90 ডিগ্রি কোণ একে আমরা তাকে টুকরো করে ফেলেছিলাম। আর সম্পূরকের ক্ষেত্রে আমরা একটা সরল কোণ, অর্থাৎ দুই সমকোণ যে আমরা সরল কোণে শিখলাম এরকম। হ্যাঁ, তো এরকম একটা কোণ একে এখানে মাঝখানে যে কোনো একটা বিন্দু নিলেই হবে। এই যে পুরোটা হচ্ছে দুই সমকোণ, একে আমরা এইদিকে ফাটাতে পারি। শুধু খাড়া দিলেও সমস্যা না, কিন্তু 90 ডিগ্রি হয়, ওটা ছাড়া আমরা যে কোনো এইদিকেও বাগাইতে পারি, কোনো সমস্যা না। তো এই কোণটাকে যদি আমরা এইভাবে দিয়ে দিই, অর্থাৎ এটা বলি এ ও সি, আর এটা যদি আমরা ডি দিই, তাহলে এই যে এও ডি কোণটা থাকলো আর এদিকে এও সি থাকলো, এরাই পরস্পর সম্পূরক কোণ হয়ে যাবে। তো চিত্রে কোণ ডিও এও লেখা যায় অথবা এও ডি লেখা যায়। এও ডি ও এই পাশটা হলো আমাদের এও সি অথবা সিও এ, আমরা এও সি লিখছি। এও সি পরস্পর পরস্পর সম্পূরক, তো সম্পূরক কোণ। তো এখানে এমসিকিউ এ বিভিন্ন কোণ দিয়ে তোমাকে বলবে যে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি। তো পূরকের ক্ষেত্রে যেমন 90 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে উত্তর দিতে হয়, সম্পূরকের ক্ষেত্রে 180 থেকে বিয়োগ দিয়ে উত্তর দিতে হবে। অর্থাৎ এই 180 থেকে আমরা যদি 60 বিয়োগ করি তাহলে 120 ডিগ্রি আসে। তাহলে সেক্ষেত্রে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 120 ডিগ্রি। তো নেক্সট আমরা পরবর্তীতে যাচ্ছি সেটা হচ্ছে বিপ্রতীপ কোণে। তো এবার আমরা লাস্ট যেটা কোণ আছে সেটা হলো বিপ্রতীপ কোণ, অনেকে ক লেখে আসলে প। তো এইটার সংজ্ঞাটাও বেশ সুন্দর, যে কোনো কোণের মানে কোনো একটা কোণ থাকবে, সেই কোণের বাহুদ্বয়ের, আমরা পরে চিত্র দিয়ে জিনিসটা বুঝিয়ে দেব। কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে
কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে তাকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণ বলে। আমরা চিত্রটা দেখি। সেটা হলো, আমরা যদি একটা কোনো কোণ একটা নেই, এইভাবে মাথাগুলো তীর চিহ্ন দিই, তো সেক্ষেত্রে এই যে একটা কোণ ছিল, এই কোন কোণের বাহুদ্বয়ের, তো এগুলোই বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয়। তো এই রশ্মিটা বিপরীত রশ্মি যাবে হলো এই দিকে, আর এই রশ্মিটা যেহেতু এই দিকে গেছে, তার বিপরীত রশ্মিটা যাবে এই দিকে। এখন দেখো, কোন কোণের এই যে বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। খুবই সুন্দর সংজ্ঞা। আবার এইদিকেও কিন্তু এই দুটো কিন্তু বিপ্রতীপ কোণ হবে, কেননা এটা যদি কোনো কোণ হয়, তার বাহুদ্বয়ের বিপরীত রশ্মি, তো এর বিপরীত রশ্মিটা এইটা, আর এর বিপরীত রশ্মিটা এইটা, তো এইটা মিলে এই কোণটা সৃষ্টি করেছে, তো এরাও কিন্তু পরস্পর বিপ্রতীপ। তো এক্ষেত্রে আমরা যদি নামকরণ করি, মাঝে আমরা ও দিই, এটা বি দেই, এটা নাম যে কোনো দেওয়া যাবে, এটা সি, এটা ডি। তাহলে এখানে আমাদের যেটা বলতে হবে চিত্রে, তো এই যে এইটা অর্থাৎ এ ও ডি, চিত্রে এ ও ডি, তো এর সাথে বিপরীত হবে কিন্তু এইটা, অর্থাৎ বি ও সি অথবা সি ও বি, এ ও ডি ও কোণ বি ও সি। তো একবার আমরা বলবো না, এই পাশেও আরেক জোড়া আছে, অর্থাৎ এবং দিয়ে বলবো। চিত্রে এওডি এবং বিওসি, এবং এবং এই পাশে যেটা থাকলো সেটা হলো এওসি, ও মানে জোড়ায় জোড়ায়, এটা আর এটা বিপ্রতীপ, এটা আর এটা, অর্থাৎ এওসির সাথে যাবে বিওডি। পরস্পর বিপ্রতীপ কোণ। আর এখানে উল্লেখ্য যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়, অর্থাৎ এইটা যত ডিগ্রি হবে এটাও ঠিক তত ডিগ্রি হবে, আর এইটাও যত ডিগ্রি হবে এটাও তত ডিগ্রি হবে। তো কখনো যদি এমসিকিউ এ দেয় যে 60 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত ডিগ্রি, তো যেটা দিবে বিপ্রতীপের ক্ষেত্রে সেটাই উত্তর হবে। তো আশা করি তোমরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।